নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। এবং এই অনুষ্ঠানটির জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন, তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি অর্থাৎ সেই বিখ্যাত বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্ব, তার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করেন। তার কারণ তিনি জ্যোতিষটাকে এত সিরিয়াসলি ভাবে নিয়েছেন এবং জ্যোতিষটাকে এত সিরিয়াসলি করছেন, তার জন্য তার কাছে যারা আসেন তারা তো কোন রকম কোনো সমস্যার মুখই দেখেন না, প্রত্যেকে সমস্যা থেকে মুক্ত হয়ে যান। আর তার কথাগুলো আপনাদের ভীষণ ভালো লাগে, যে কথাগুলো আপনাদের জীবনে চলার পথের পাথেয় হয়ে থাকে। আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার জন্য আপনারা কিন্তু সাগ্রহে অপেক্ষা করেন। বন্ধুরা, একটা কথা আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কথাটির অর্থ হচ্ছে যে আমি যেমন ভাবি আপনি ভালো আছেন বা আপনারা সকলে ভালো আছেন, আপনারাও ঠিক ভাবেন যে আমরাও সকলে ভালো আছি। কিন্তু আসলে কি হয়, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকে। সমস্যার মাত্রা, সমস্যার ধরন ভিন্ন হতে পারে, কিন্তু সমস্যাহীন মানুষ কিন্তু আমরা ভাবতে পারি না। সুতরাং সেই সমস্যাগুলো যখন আমাদের বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, যখন আমাদের কিছুই আর করার থাকে না, তখন কিন্তু অ্যাস্ট্রোলজির সাহায্য নিতেই হয় বা জ্যোতিষ বিদ্যার সাহায্য নিতেই হয়। কারণ জ্যোতিষ বিদ্যা হচ্ছে আশীর্বাদ স্বরূপ ভগবানের। এই আশীর্বাদ টুকু আমাদের কিন্তু নিতেই হয়, কিন্তু যার কাছে আমাদের পৌঁছতে হয় তার বিষয়টা আমাদের আগে ভালোভাবে দেখতে হয়। কারণ আমি একজনের কাছে গেলাম, আমাকে 2-3 মিনিটের মধ্যে সে সমস্ত বিচার করে দিল, শুধুমাত্র কতগুলো জিনিস টুকটুক করে লিখে দিল, সেটা কিন্তু জ্যোতিষ বিচার আদৌ নয়। এটা আপনাদের ভাবতে হবে। এবং এই অনুষ্ঠান দেখতে দেখতে সেটা আপনারা কিন্তু অলরেডি বুঝেই গেছেন যে এই অনুষ্ঠানে যাকে আমরা পাই অর্থাৎ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু জ্যোতিষটাকে চুলচেরা বিশ্লেষণ করেন। তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেন এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে তবেই কিন্তু যে কোনো সিদ্ধান্তে উপনীত হন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি কিন্তু তাকে একটি রেমেডি প্রদান করেন। তো আমাদের আজকের অনুষ্ঠানে সেই বিশেষ ব্যক্তিত্বকে আমরা স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। আর আমাদের অনুষ্ঠানে আজকে অনেক নতুন কিছু জিনিস রয়েছে যেগুলো ক্রমশ প্রকাশ্য। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ করে থাকেন এবং হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ, সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে এই বিশেষ ব্যক্তিত্বকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনি আসা মানেই আমরা খুব আহ্লাদিত হয়ে যাই, তার কারণ যে একদম পিওর অ্যাস্ট্রোলজি বলতে যেটা বোঝায়, বিশুদ্ধ জ্যোতিষ বিদ্যা বলতে যেটা বোঝায়, সেটাই আপনি করে থাকেন এবং সেটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে আপনি কিন্তু বহু বছর ধরে করে আসছেন। এবং তার জন্যই আপনার কাছে যারা এসেছেন তারা কিন্তু বারবার আসতে চান, তাদের প্রিয়জনকে নিয়েও কিন্তু তারা বারবার আসতে চান। তো আমরা আলোচনা তো করবই এবং দর্শক বন্ধুদের আমি বলেছি যে বেশ কিছু নতুন খবরও তাদের উদ্দেশ্যে দেব। আচ্ছা, প্রথমেই আমি তাহলে খবরটা দিয়েই দিই। আচ্ছা, প্রথমত বলি যে হুগলির বন্ধুদের জন্য একটা বিশেষ খবর রয়েছে, একটা সুখবর রয়েছে। হুগলির চুচুড়াতে এবার থেকে কিন্তু জগন্নাথ মুখার্জি মহাশয়কে আপনারা পেয়ে যাচ্ছেন। মোটামুটি হাওড়া, হুগলির মধ্যে যারা রয়েছেন, বর্ধমানের কিছু অংশে মানুষেরা, তারা সবাই কিন্তু এবার থেকে হুগলির চুচুড়াতে জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেয়ে যাচ্ছেন। একটু কবে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য ফোন নাম্বার তো রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে ফোন করে নেবেন। এছাড়াও বারুইপুরে ওনার নিজস্ব চেম্বার এবার স্থাপিত হবে। আপনারা আগামী মাস থেকেই, নতুন বছর থেকেই কিন্তু ওনাকে পেয়ে যাবেন বারুইপুরে বন্ধন ব্যাংকের বিপরীতে আগামী বছর থেকেই ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা বারুইপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের জন্য একটা বিশেষ সুখবর। এছাড়াও আরেকটি সুখবর রয়েছে ব্যারাকপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের জন্য। এবার থেকে ব্যারাকপুরেও কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সকলের চাহিদা অবশ্যই আমরা পূর্ণ করে দিচ্ছি এবং আপনাদের সেই প্রিয় জায়গায় এবার থেকে উনি কিন্তু পৌঁছে যাবেন।
এবার আমি একটু দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা আগামী যে 25 সাল আসতে চলেছে, 2025 সাল আসতে চলেছে, এই 2025 রাশি সাপেক্ষে কেমন যাবে, অর্থাৎ কোন রাশির ক্ষেত্রে কেমন যাবে, এটা আমরা গত পর্বে শুরু করেছিলাম, কিন্তু ছিল আপনাদের ফোন, ঠিক যেমন এখনো আপনাদের ফোন বাজছে, তো আমরা খুব সামান্যই স্টার্ট করতে পেরেছিলাম আর কি। তো আজকে কিন্তু আমরা সেটাই কন্টিনিউ করবো, আর আমি জানি আপনারা আশা করে বসে রয়েছেন, যাদের মানে রাশি লগ্ন জানা আছে তারা তো অপেক্ষা করে রয়েছেন। অবশ্যই প্রত্যেকেরই একটা আগ্রহ থাকে যে নতুন বছর যেটা আসছে সেটা কেমন যাবে। বিশেষত যারা এই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন বা আংশিকও করেন, তারা প্রত্যেকেও কিন্তু এটা আগ্রহী থাকেন যে নতুন বছরটা কেমন যাবে। যদি একটা পূর্বাভাস পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের পথ চলার ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে খুব সুগম হয় বা ভালো হয়। যার কারণে রাশি, প্রত্যেকটা রাশি এই 2025 সালে ভালো যাবে এমনটা যেমন বলা সম্ভব হয় না, কোনো বছরে সেটা হয় না। আবার প্রত্যেকটা রাশি খারাপ যাবে এরকমও নয়, ভালো মন্দ মিশিয়ে কিন্তু বিষয়গুলো থাকে। এবং কোন রাশি খুব ভালো যায়, তার মধ্যে কোন রাশি কিন্তু সমস্যা ছাড়তে চায় না। এখন এই মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি, আপনার যে রাশি সেই রাশি কেমন যাবে ওভারঅল সেটা যদি জানতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনুষ্ঠান দেখতে হবে ধারাবাহিক, এবং প্রত্যেকটা রাশি কেমন যাবে সেটা তো বলবোই, সঙ্গে এটাও থাকবে কি যাদের খারাপ যাবে তারা ভালো করার জন্য ঘরোয়া ভাবে কি কি উপাচার করতে পারেন, কি মন্ত্র পাঠ করলে আপনার সেই বিষয়ে ভালো হবে এবং আপনার রাশি সাপেক্ষে আপনি উন্নতি করতে পারবেন, বাধা বিঘ্ন ছাড়া এগোতে পারবেন, সেগুলোই আলোচনা করব। এবং যে ক্ষেত্রে হয়তো মানে অনেকটা বেশি যেটা ঘরোয়া টোটকা দিয়ে হয়তো হবে না, সেক্ষেত্রে তো উনি আছেনই প্রতিকার প্রতিবিধানের জন্য। একদমই তাই। এবার বিষয় রয়েছে যেটা আগে জানতে হবে, 2025 সাল, এই সালটার নিয়ন্ত্রক গ্রহ কে? আচ্ছা, এটা যেমন আমরা পেয়েছিলাম 2024 সালটা শনির বছর, এখনো কয়েকটা দিন বাকি রয়েছে। এখন এই শনির বছর ছেড়ে গেলে আমরা নিউমারোলজি অনুযায়ী 2025টাকে পাবো মঙ্গলের বছর হিসেবে। এবং এই যে মঙ্গলের বছর হিসেবে যখনই আমরা 2025 সালটাকে পাচ্ছি, রাশি চক্রের প্রথম রাশি কিন্তু মেষ রাশি। এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল গ্রহটি বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম তারিখে সেই মঙ্গল গ্রহটি কিন্তু নিচস্থ অবস্থায় শনির নক্ষত্রে বসে থাকছে কর্কট রাশিতে। সুতরাং মঙ্গল হচ্ছে একটি মানে আগ্নেয় প্ল্যানেট, হট প্ল্যানেট যেটাকে বলা হয়। রাশি মেষ রাশি, অগ্নি রাশি, চর রাশি। এখন এই রাশির অধিপতি যখনই কর্কট রাশিতে বসে থাকছে, কর্কট রাশিটা কিন্তু জল রাশি। আগুন জলের সংস্পর্শে আসলে কি হয়? নিভে যায়, তার সেই তেজ সেই ক্ষমতা থাকে না। সেখানে আবার মঙ্গল কিন্তু নিচস্থ আমরা পাচ্ছি এবং পাচ্ছি শনির নক্ষত্রে। এবার শনি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভদায়ক নয়, শনি আর মঙ্গল কিন্তু অ্যান্টি। আচ্ছা, আবার এই শনি গ্রহরাজকেই কিন্তু আমরা 2025 সালের 29শে মার্চ কুম্ভ রাশির ঘর থেকে ছেড়ে মীন রাশির ঘরে প্রবেশ করতে বা সঞ্চার করতে দেখব। সেটা 2.5 বছর থাকবে সঞ্চার হয়ে, যে শনিদেব আসছেন যেটা, এটা 2.5 বছর থাকবে। সুতরাং শুরু হয়ে যাচ্ছে আপনার মেষ রাশি যাদের, তাদের ক্ষেত্রে শনির 7.5। এটা কিন্তু আবার একটা, এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে নেগেটিভ খবর। এখন এই মেষ রাশির ক্ষেত্রে নেগেটিভ খবর যেমন 7.5 ভালো নয়, এর কিন্তু ভালো দিকও আছে। ভালো দিকটা কিন্তু উল্লেখ কম হয়, খারাপ দিকটাই বেশি। আমি
ভালো দিকটা সম্পর্কে আগে বলবো। ভালো বলতে জন্ম ছকে যদি শনি ভালো থাকে, জন্ম কুষ্ঠিতে যদি শনির অবস্থান তুঙ্গস্থ থাকে, শনি যদি স্বগৃহে থাকে, শনি যদি মিত্র সঙ্গে বসে থাকে, মিত্র গ্রহ সঙ্গে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সাপে বর কথা আছে, ভালো হবে। মেষ রাশি সেক্ষেত্রে কিন্তু অধিক দুশ্চিন্তা বা অত্যন্ত ভেঙে পড়ার কিছু কারণ নেই, কি সাড়ে সাথে এসে যাচ্ছে, কি হবে রে বাবা, এই যে এটা প্যানিক বা এই যে এটা ভয়ের জায়গা, এটা কিন্তু থাকছে না। আচ্ছা, হ্যাঁ, এবার কাদের জন্য নেগেটিভ? শনি আপনার জন্ম ছকে খারাপ, দুস্থানে বসে আছে। জ্যোতিষশাস্ত্র হিসেবে 6, 8, 12 এই ঘরগুলোকে বলা হয় দুস্থান। এই দুস্থানে শনি নেগেটিভ ভাবে বসে রয়েছে। শনি শত্রু গৃহে, শত্রু ক্ষেত্রে বসে রয়েছে। শনি জন্ম ছকে বক্রী অবস্থান করছে, শনি জন্ম ছকে নিচস্থ অবস্থান করছে, শনি জন্ম ছকে শ্রাপিত দোষ তৈরি করে বসে রয়েছে, শনি বীজ দোষ তৈরি করে বসে রয়েছে, শনি পুনর্ফু দোষ করে বসে রয়েছে। এগুলো যদি জন্ম ছকে কারো পাওয়া যায়, তার যদি মেষ রাশি হয় এবং সেই রাশিতে যদি সাড়ে সাথী শুরু হয়, সেটা কিন্তু সত্যি চিন্তার। সাড়ে সাথী হলে কিন্তু স্বাস্থ্য থেকে আরম্ভ করে অর্থ, জীবিকা সব দিকেই কিন্তু সমস্যা করায়। সাড়ে সাথীর মূল বৈশিষ্ট্যই কিন্তু দুঃখ দেয়, এরা মানুষকে যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে, শনি যেমন সোনাকে যেমন আগুনে পুড়িয়ে তারপর খাঁটি সোনায় রূপান্তরিত করে, তাকে ঘা দিয়ে বিভিন্ন ভাবে প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা স্বর্ণ অলংকার প্রস্তুত হয়, সেটা দেখতে খুব সুন্দর লাগে, প্রকৃত অলংকারে পরিণত হয়। শনির কাজও তাই। শনি সাড়ে সাথীতে কিন্তু সেই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যায়, কষ্ট দুঃখ এর পরিমাণটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। আচ্ছা, দিয়ে একটা কড়া অবস্থায় তৈরি করে, একদম তখন নিখাদ একজন ব্যক্তিত্ব তৈরি করে। সাড়ে সাথী ছেড়ে গেলে কিন্তু প্রচুর কিছু দিয়ে যায়। গত পর্বেই বলছিলাম মকর রাশির কিন্তু সাড়ে সাথী রিলিজ হচ্ছে, সাড়ে সাথী ছেড়ে যাচ্ছে। তো সাড়ে সাথী ছেড়ে গেলে কিন্তু আবার অনেকটা বেনিফিট, ভীষণ না পাওয়া, এত বছরের না পাওয়া অনেকখানি কিন্তু সেক্ষেত্রে আস্তে আস্তে প্রাপ্তিযোগ গুলো আসতে থাকে, বাধাগুলো কাটতে থাকবে। মকর রাশির ক্ষেত্রে সেটা ভালো হবে, কিন্তু মেষ রাশির ক্ষেত্রেও শনি যদি ভালো পজিশনে থাকে, অন্যান্য গ্রহ শুভ অবস্থান থাকে, বৃহস্পতি বা শুভ গ্রহের শুভ দৃষ্টি ঠিকঠাক থাকে, তাহলে আবার এই সাড়ে সাথী কিন্তু আপনার জন্য বেনিফিট করবে। সেই সাড়ে সাথীতে অত ফ্ল্যাট কিনলেন, বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন হবে সম্ভব। আমরা কিন্তু আমরা কিন্তু এই যে ভালো দিকটা, এটা কিন্তু আমরা জানতাম না। আমরা জানতাম যে সাড়ে সাথী মানেই হচ্ছে খারাপ, সুতরাং এবং আপনাদের মনেও তাই। পজিটিভ দুটো দিকই আছে, শুধু নেগেটিভ নিয়ে আলোচনা করব অথচ পজিটিভটাকে গোপন রাখবো, এটার কোনো উদ্দেশ্য নেই। সেই জন্যই তো এই অনুষ্ঠান এত ইম্পর্টেন্ট অনুষ্ঠান, এত ভাইটাল অনুষ্ঠান, যে আপনারা সঠিক জিনিসটা জানতে পারেন, সঠিক জ্যোতিষটা আপনারা কিন্তু জানতে পারেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু এই যে মানে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাথীর যোগটা ভালো বা কোন জায়গায় ভালো কোন জায়গায় খারাপ, এই যে উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন, ঠিক এর জন্যই কিন্তু ইন্ডিভিজুয়ালি চার্টটা বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন। কারণ আপনারা তো জানেনই না, চার্ট আপনাদের হয়তো আছে কিন্তু আপনারা জানেনই না যে শনিটা কোন জায়গায় অবস্থান করছে আপনার, বা মানে দুস্থানে অবস্থান করছে নাকি সুস্থানে অবস্থান করছে, ভালো ফল দেবে নাকি মন্দ ফল দেবে, যেটা উনি বলছিলেন সেটা আপনি হয়তো জানেনই না, কিংবা আপনার হয়তো চার্টই নেই, আপনি শুধু ডেট অফ বার্থ জানেন বা কোনো ভাবে হয়তো নিজের রাশি লগ্ন জানেন, তা কিন্তু করবেন না। অবশ্যই ওনার কাছে আসুন, নিজেদের চার্টটাকে ভালো করে বিশ্লেষণ করে নিন এবং নতুন যে বছর আসছে নতুন ভাবে সুন্দর করে শুরু করুন না আবার, তাই না? কারণ কি মানে আমরা অনেক সময় আছে যে ঠিক গুছিয়ে উঠতে পারি না, ভাবি নতুন বছরটাকে সুন্দর করে আমরা আহ্বান করব, গুছিয়ে উঠবো। তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেই আমি বলছি
বলি যে নিজেদের চার্টটাকে, যারা অ্যাস্ট্রোলজিকে ভীষণভাবে ভালোবাসেন তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডেন্সটা নিয়ে নিন, নতুন বছরকে নতুন ভাবে একদম শুরু করুন, দেখবেন ভালো থাকবেন। আচ্ছা, বন্ধু তো রয়েছেন, আমরা কি ফোনটা নেব তার আগে এটা বলি, বহু মানুষ আছেন যাদের কিন্তু জন্ম তারিখ সময় নেই বা জন্ম কুষ্টি নেই, তাদের কিন্তু হাতের যে রেখা এটা কিন্তু বলে দেবে আপনার কি রাশি, আপনার সময়টা 2025 কেমন যাবে, সেটা কিন্তু হাত দেখে বিচার করে বলা সম্ভব। এর সঙ্গে মুহূর্ত হোরারি গণনা থাকে, এর সঙ্গে থাকে ফেস রিডিং, এর সঙ্গে থাকে সংখ্যাতত্ত্ব, এগুলো সব ট্যালি করে সেক্ষেত্রে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিক করে বলে দেওয়া সম্ভব আপনার সময়টা 2025 কেমন যাবে, কোন মাস কেমন যাবে, এটাও কিন্তু বলা সম্ভব। যদি খারাপ যায় তার কি করণীয়, আপনার অর্থবল কম আছে তার জন্য কি করণীয়, সব রকম উপায় কিন্তু আমাদের শাস্ত্রে শাস্ত্রকারগণ দিয়ে গেছেন, সেইভাবেই কিন্তু আপনাদের জানানো হয়। যাই হোক, ফোনটা আমরা এবার নিয়ে নেব, কিন্তু তার আগে আরেকটি কথা বলি যে আপনারা তো জেনেই গেছেন যে ব্যারাকপুর, বারুইপুর এবং হুগলি চুঁচুড়াতে ওনার নতুন চেম্বার কিন্তু হচ্ছে। সুতরাং যারা ওই সমস্ত জায়গায় দেখাতে ইচ্ছুক, বুকিং কিন্তু এখন থেকেই করবেন, আর কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর উনি যে কথা বলছিলেন যে যাদের ডেট অফ বার্থ নেই তারা কিন্তু চিন্তা করবেন না, আপনার হাত তো রয়েছে, হাত নিয়ে চলে আসবেন, সুতরাং কোনো চিন্তা নেই। আর আরেকটি কথা, অনলাইনেও কিন্তু আপনারা ওনার সাথে মানে কনসাল্ট করতেই পারেন, এবং অনলাইনে উনি কিন্তু সেই বিচারটাই করবেন যে বিচারটা আপনি চেম্বারে এসে পান, এবং প্রতিকার প্রতিবিধানও কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনার বাড়িতে পৌঁছে যাবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। কন্টাই থেকে সোমপ্রকাশ দাস, আচ্ছা। নিজের সম্বন্ধে জানবেন কি? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? হ্যাঁ, 10/3/1996। 10/3/1996। সময়? সময় রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM, তাই তো? আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? কন্টাই। কন্টাই, আচ্ছা। অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, এটা তো খুবই ভালো লাগার অনুষ্ঠান একটি, কারণ উনি এত পরিষ্কার করে, এত সুন্দর করে বুঝিয়ে দেন প্রত্যেকটা লাইন ধরে ধরে, সেটা একটা ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আচ্ছা, 10ই মার্চ বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবিবার ছিল জন্মবার? রবিবার জন্মবার, লগ্ন তুলা লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, নক্ষত্র বিশাখা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, ষষ্ঠী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ, বিপ্রবর্ণ, হর্ষণ যোগে জন্ম। রাশি বৃশ্চিক, যেহেতু এতদিন ঢাইয়া চলছিল, মনের মতো কাজকর্ম কিছুই সেভাবে হচ্ছিল না, এটা কিন্তু মার্চে ছাড়বে, এবং মার্চ মাসের পর থেকে কিন্তু তোমার যে চার্ট, সে চার্টে কিন্তু আয় উন্নতির যোগ দেখাচ্ছে, ভালো কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জন্ম ছকে সাধারণ কিছু সমস্যা রয়েছে, সেটাকে কাটিয়ে নিতে পারলে আরো স্মুথলি ভালো জব পাওয়ার যোগ রয়েছে, ভালো জব কিন্তু হবে। ঠিক আছে? সেই সঙ্গে নিজের ডিসিশন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বা সেই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সময়টা ভালো যাবে। হ্যাঁ, কি জানতে চাইছো? বলছিলেন 2025 মার্চের পর থেকে কি ভালো সময়টা? একদমই তাই বললাম। এটা শনির ঢাইয়াটা কাটবে, কাটলে অবশ্যই ভালো আসবে, কিন্তু জন্ম ছকে শনি কেতু শ্রাপিত দোষ, এই সাধু সর্প দোষ বলে এটাকে, এই সাধু সর্প দোষটা হয়ে আছে, আর রবি মঙ্গল যোগ হয়ে রয়েছে একটা নেগেটিভ। এই যোগ দুটোকে ঠিক করাতে হবে, তা না হলে যতই ঢাইয়া কেটে যাক সময় কিন্তু ভালো আসতে গিয়ে ও বাধা আসবে। সমস্যা, পেটের সমস্যা থাকলে ভালো খাবার তো খাওয়া যায় না, যত ভালো রান্না হোক খাবে কি করে? তো আগে পেটটা ঠিক করতে হবে, তারপর না খেতে পারবে খাবারটা। দোষটা অবশ্যই কাটাতে হবে, এবং উপায় তো অবশ্যই রয়েছে, সেটা তো টিভিতে সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠানে পূর্ণমাত্রায় ব্যাখ্যা করা সম্ভব নয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চার্টটাকে দেখিয়ে নিতে হবে, যাকে ভালো লাগে তার কাছে গিয়েই দেখিয়ে নাও, নিলে ভালো হবে। কিন্তু যিনি
খুব সিরিয়াসলি সূক্ষ্ম বিচার করেন তার কাছেই কিন্তু যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই অনলাইনে কনসালটেন্সি হবে, অনলাইনে হবে। আপনি সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি কন্টাক্টে থাকেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ অনলাইনে ওনার কাছে মানে কনসালটেন্সি নেন এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তারা কিন্তু ভালো রয়েছেন। আর দূর দূরান্ত থেকে মানুষ চলেও আসেন ওনার কাছে। যদি আপনার পক্ষে আসা পসিবল না হয় বা আপনাদের যাদের পক্ষে আসা পসিবল হচ্ছে না, তারা অনলাইনে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। কন্ট্যাক্ট নাম্বার যেটি যাচ্ছে, এই নাম্বারটি বুকিং নাম্বার, এই নাম্বার সমস্ত কিছু জিজ্ঞাসার উত্তর দেবে। আমি নাম্বারটি একটু বলে দিচ্ছি, আপনারা সকলে মিলে নিন। 9051200976, 9051200976। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি যে ওনাকে আপনারা কোথায় পাচ্ছেন। প্রথমত বলি যে রাজপুর চৌহাটির মোড় ওনার নিজস্ব চেম্বার। এখানে প্রতি বুধবার এবং প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন এবং প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। দমদম সিথির মোড় এবং বেহালা সানরাইজ, এই দুটো জায়গাতেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতি শনিবার দিন। দমদম সিথির মোড়ে আপনারা বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন এবং বেহালা সানরাইজে আপনারা রাতের দিকে পাচ্ছেন। একটু ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন, যখন ফোন করবেন সমস্তটা কিন্তু আপনাকে বুঝিয়ে বলে দেওয়া হবে। পাশাপাশি একটু বলে দিই নতুন চেম্বারের কথা। হুগলির চুচুড়াতেই নতুন চেম্বার আপনারা পাচ্ছেন। কবে পাচ্ছেন সেটা জানবার জন্য একটু ফোন নাম্বারে ফোন করবেন বুকিং যখন করবেন। পাশাপাশি পাচ্ছেন ব্যারাকপুরে চেম্বার রয়েছে। এছাড়াও বারুইপুরে বন্ধন ব্যাংকের ঠিক বিপরীতে নতুন চেম্বারে ওনাকে কিন্তু এবার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। সমস্ত কিছু ডিটেলস নেবার জন্য কন্ট্যাক্ট নাম্বার একটা রেড বক্সের মধ্যে দেখা যাচ্ছে, দেখুন ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, সব জানতে পারবেন। আর যারা সমস্যায় রয়েছেন তারা দেরি করবেন না, তারা কিন্তু অবশ্যই বুকিং এর মাধ্যমে ওনার কাছে যে কোনো চেম্বারে পৌঁছে যান, দেখবেন আপনার 2025টা কিন্তু খুব ভালো যাবে। আচ্ছা বন্ধু তো রয়েছেন, আমরা কি আমাদের একদমই সময় নেই, একটু বলে দিই রাশি নিয়ে অনেকেই জানার জন্য প্রবলভাবে আগ্রহ থাকেন। সত্যি তাই। এখন মেষ ফোনটা আপনারা পরে যে লাইভ রয়েছে সেই শনিবার দিন 3:45-এ, সেই সময় অবশ্যই ফোন অবশ্যই যারা চেষ্টা করছেন ওই দিনে একটু ট্রাই করবেন অবশ্যই। আচ্ছা, মেষ রাশি যাদের রাশি আপনারা জানেন, কিন্তু নক্ষত্রটারও খেয়াল রাখবেন। প্রত্যেকটা গ্রহ কিন্তু তার নক্ষত্রের মাধ্যমে ফল দিয়ে থাকে। যদি আপনার মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হয় তাহলে কিন্তু আপনার জন্য আপনার আরাধ্য দেবতা হচ্ছে গণেশ। আচ্ছা, ভগবান গণেশকে আপনি থাকতে হবে, প্রচুর তার মন্ত্র জপ বা যে কোনো মন্ত্র তার জপ করা, বিশেষ করে ওং গং গণপতয়ে নমঃ, এটা গণেশের বীজ মন্ত্র। এই মন্ত্রটি যদি নিয়মিত পাঠ করা যায়, যারা মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকা, তাদের জন্য কিন্তু যদি জন্মছকে শনি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক আস্তে আস্তে ভালো আপনারা বুঝতে পারবেন। এবং সেই সঙ্গে ভরণী নক্ষত্র যাদের, তাদের জন্য কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে ভগবান রুদ্র। ওং নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্রটি কিন্তু তাদের পাঠ করতে হবে নিয়মিত 10 বার, 28 বার বা 108 বার, যে কোনো মন্ত্র জপ করার নিয়ম। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশি যাদের, তাদের জন্য ভগবান নারায়ণ, ওং নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্র নিয়মিত ভাবে পাঠ করতে হবে। যারা দীক্ষা নিয়েছেন তারা ওং বলবেন, যারা দীক্ষা নেননি নম বলবেন, যারা অব্রাহ্মণ তারা নম বলবেন, ওং উচ্চারণ যারা ব্রাহ্মণ তারাই করবেন। সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো উপকার পাবেন। মন্ত্র পাঠের যে এটা শুভ শক্তি সেটা কিন্তু বুঝতে পারবেন। বলা হয় নচ দৈবাত পরম বলম, দৈব বলের উপরে কোনো বল নেই। ঈশ্বরই পারে আপনাকে, সর্বশক্তিমান ঈশ্বরই পারে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে। সুতরাং যখনই আপনার এই রাশি অনুযায়ী, আপনার নক্ষত্র অনুযায়ী আরাধ্য দেবতা বা দেবী জানছেন, তখন কিন্তু সেটাকে পাঠ করা বিশেষ উপকার হবে। স্বাস্থ্য কিন্তু এবছর মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো যাবে না। স্বাস্থ্যের ব্যাঘাত আসার যোগ, বিশেষ করে চোটাঘাত লাগা, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত চোটাঘাত, দুর্ঘটনা, সাড়ে-সাতি যাদের শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে শনি অশুভ অবস্থান, তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা রয়েছে। মাথার যন্ত্রণা, মাথায় চোটাঘাত, সেই সম্পর্কে
সম্পর্কিত সমস্যাও কিন্তু ভোগাবে, স্বাস্থ্য নিয়ে কিন্তু এবং রক্ত সম্পর্কিত সমস্যা, ব্লাড ওরিয়েন্টেড যেগুলো সুগার, প্রেসার ইত্যাদি আরো কিছু যেগুলো হয় আর কি ব্লাড ওরিয়েন্টেড, সেইগুলো রোগ ব্যাধি সম্পর্কেও সচেতন থাকতে হবে। কোন শুরু হলে দেখলেই ডাক্তারি পরামর্শ সাথে সাথে সেক্ষেত্রে শুরু থেকে নিলে ভালো থাকবে না। সাড়ে সাথী যাদেরই শুরু হচ্ছে জানবেন মা কালী, মা দক্ষিণা কালী হচ্ছে শনির আরাধ্য দেবী। আচ্ছা, মা দক্ষিণা কালীর যত পুজো করবেন তত কিন্তু ভালো হবে, ডাকতে হবে তাকেও। সুতরাং আজকে সময় বিশেষ নেই, মেষ রাশি নিয়ে আগামী দিন বিস্তারিত নিশ্চয়ই, কারণ মেষ রাশি যেহেতু সাড়ে সাথে চলছে, সুতরাং মেষ রাশি সময় লাগবে। যারা জাতক জাতিকা তারা মানে তাদের ক্ষেত্রে তারা মনে করছেন যে আরো আমাদের কিছু শোনার দরকার, যারা খুব সিরিয়াস, নিশ্চয়ই আমরা আগামী শনিবার দিন 3:45 তো ফিরে আসছি। কিন্তু যারা ভাবছেন যে খুব সিরিয়াস, মানে যারা খুব সিরিয়াস তারা কিন্তু ওনার কাছে পৌঁছে যান, তারা ওনার কাছে পৌঁছে গিয়ে একটা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে নিজেকে ভালো রাখুন, দেরি করবেন না, যত দেরি করবেন আপনারই কিন্তু দেরি হয়ে যাবে। আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে, ভালো অনুষ্ঠান যেন মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু তার রেশটা থেকে যায়। আপনারা অবশ্যই যোগাযোগ করুন ওনার সাথে, দেখবেন একটা প্রপার গাইডলাইন আপনারা পাবেন এবং ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ উমা, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।